এইটা আমার খাতার মিট, এই পাশে একটা পৃষ্ঠা আছে, এই পাশে আরেকটা পৃষ্ঠা আছে। তাহলে আমি কি এখান থেকে লেখা শুরু করব নাকি এখান থেকে লেখা শুরু করব? ওকে, ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমরা চেষ্টা করব আজকে পুরো সিভিটা কভার করার এক ক্লাসে। বুঝতে পেরেছেন? সিভির যে অংশটা আছে এটা পুরোটাই এক ক্লাসে কভার করব, একটা এক্সাম্পল সহ। এবং একটা প্রশ্ন কিরকম হবে সেটাও আমরা দেখব। পাশাপাশি আপনাদের ওইটার আলোকে কত প্যাটার্নে লেখা যায় সেই বিষয়টা আমরা দেখব। মোটামুটি সিভি সম্পর্কিত আপনাদের যতগুলো কোশ্চেন আছে সেগুলো আমরা আলোচনা শেষ করে তারপরে আপনাদের প্রশ্নগুলো নিব। আপনাদের এর মধ্যে যদি কোনো কারো কিছু জানার থাকে সেটা বলবেন, অথবা আপনারা লিখে রাখবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ স্যার। স্ক্রিন পেয়েছেন? কারিকুলাম লেখা দেখেছেন? হ্যাঁ স্যার, পাইছি। জি স্যার। কারিকুলাম ভিত্তিক, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের একটা সচেতনতা পর্ব রয়েছে। দ্যাট মিনস কারিকুলাম ভিটাটা আগে শুরুতে কি এইটুকু একটু এক্সপ্লেইন করি, যেটা এখানে নেই। এখানে মূলত কিভাবে লিখতে হবে সেটা আছে। আমরা যে কোনো জব করার জন্য আমাদের যে তথ্যগুলো আমরা শেয়ার করি কোম্পানির সাথে, বা যেই অফিসের আন্ডারে আমি কোনো বিজ্ঞাপন পেয়েছি, সেটার আদলে আপনি আপনার তথ্যগুলো শেয়ার করবেন। আপনি কোন বিষয়টিতে এক্সপার্ট, কি বিষয়টা পারেন জানেন। মনে করেন আপনার টিচার হিসাবে আপনাকে নিয়োগ দিতে চায় একটা প্রতিষ্ঠান, আপনি কি ওখানে দেখাবেন যে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার, আইটি এক্সপার্ট? আইটি এক্সপার্টটা দেখানো যায়। মনে করেন বাংলার শিক্ষক নিয়োগ দিবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, সেই ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা কি হওয়া উচিত? এমএ, বিএ, অনার্স। ওকে, গুড, থ্যাংক ইউ। এটা হচ্ছে বেসিক আপনাদের একটু অ্যাক্টিভ করার জন্য এই কোশ্চেনটা করলাম আপনাদের আমি। এটার করার পেছনে দুটো কারণ আছে, যে প্রাসঙ্গিক হতে হবে। আমার যে টপিকটা চেয়েছে, যেমন আপনার যদি আইটি এক্সপার্ট চায় সেক্ষেত্রে আপনি কম্পিউটার সায়েন্স দিয়ে দিতে পারেন। আপনার যদি সচরাচর স্কুলগুলোতে যে প্রশ্নটা হবে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ, সেক্ষেত্রে আপনি অনার্স মাস্টার্স এটা ইংরেজিতে দেখাবেন। ঠিক আছে? কখনো কখনো কম্পিউটার টিচার বা আইটি অ্যাসিস্ট্যান্ট হিসাবেও আসে, সেটা আমরা বিস্তারিত আলোচনা করব। এই হচ্ছে আমরা বেসিক জিনিসটা যেটা আলোচনা করলাম, যে সিভিটা মূলত লিখবো আমরা একটা জবের জন্য। যেহেতু আপনারা এর আগে কখনো সিভি এই শব্দটির সাথে সম্পর্কিত নন, সিভি হচ্ছে পুরো অর্থ হচ্ছে কারিকুলাম ভিটে। এই কারিকুলাম ভিটে দ্যাট মিনস জীবন বৃত্তান্ত, যাকে আমরা সুন্দর ভালো বাংলা বলতে পারি। তো এই জীবন বৃত্তান্ত লিখতে গেলে কয়েকটি স্টেপ আপনাকে ফলো করতে হবে। আমরা একটু দেখে নেব সবগুলোই। এটা হচ্ছে আমাদের এখন থিওরি ক্লাস। তারপরে আমরা একটা প্রশ্ন নেব। প্রশ্নটা কিরকম হবে আপনাদের বেলায়, সেই প্রশ্নটার উত্তর কিরকম হবে, আমাদের টার্গেটটা এই জায়গা পর্যন্ত। আমরা চাই আজকে এক ক্লাসেই পুরোটা আলোচনা করব। আগামী দিনে হয়তো আপনাদের একটা হোমওয়ার্ক যদি দিতেও ভুলে যাই কখনো, অন্তত যে ক্লাসটি করা হয় আপনি একটু নক করে রাখবেন যে স্যার আজকের হোমওয়ার্কটা দেওয়া হয়নি। ঠিক আছে? এটা যেন আমি সবারই মধ্যে দেখি এই আগ্রহটা। ওকে, লেটস গেট স্টার্টেড। টু রাইট অ্যান ইফেক্টিভ সিভি, ফোকাস অন ফলোইং কি সেকশন। একটা ইফেক্টিভ সফল সিভি যদি আমরা লিখতে চাই, তৈরি করতে চাই, সেক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো, সেকশনগুলো আমাদের খুব জানা প্রয়োজন। দ্যাট মিনস ফার্স্ট ওয়ান, পার্সোনাল ইনফরমেশন, ব্যক্তিগত তথ্য। সেক্ষেত্রে ব্যক্তিগত তথ্যে আমাদের যে ইনফরমেশন গুলো খুবই দরকার, ফুল নেম, ঠিক আছে, ক্লিয়ারলি স্টেট ইউর ফুল নেম, আপনার পুরো নাম স্পষ্ট অক্ষরে থাকতে হবে। এটা কিন্তু শুরুতে একেবারে। কন্ট্যাক্ট ডিটেলস, যোগাযোগের ঠিকানা, এক্ষেত্রে ইনক্লুড ইউর ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার দিতে পারেন, ইমেল অ্যাড্রেস দিতে পারেন, এবং কারেন্ট লোকেশন, বর্তমানে আপনি কোথায় অবস্থান করছেন সেটা। তাহলে আমরা তিনটা জিনিস পেয়ে গেছি। কন্ট্যাক্ট ডিটেলসে আমাদের যে জিনিস তিনটা দিতে হবে সেটা হচ্ছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস অ্যান্ড কারেন্ট লোকেশন। এরপরে আসেন, এটা হচ্ছে বর্তমান সময়ের জন্য টপ টপিক, লিঙ্কডইন প্রোফাইল অর পোর্টফোলিও ইফ অ্যাপ্লিকেবল, যদি চায়। এটা কখন যাবে আমি আপনাকে বুঝাই দিই। এসএসসি পর্যন্ত এটা লাগবে না, বাট আপনি জেনে রাখেন। আপনি যেহেতু আজকে শিখছেন, অনলাইনে অনেকে ফ্রিল্যান্সিং করে, বুঝতে পেরেছেন? ফ্রিল্যান্সিং শব্দটা তো শিখেছেন, শুনেছেন নাকি? শুনেছেন? জি স্যার। যখন ফ্রিল্যান্সিং করে তখন হচ্ছে ফাইবার হোক, আপওয়ার্ক হোক, অথবা হচ্ছে লিঙ্কডইন আইডিটা খুবই দরকার। ইভেন শুধু ফ্রিল্যান্সিং করার জন্য নয়, আপনার যদি লিঙ্কডইনে একটা আইডি তৈরি করা থাকে সব তথ্য দিয়ে, এখন অনেক কোম্পানি আছে বাংলাদেশে যে কোম্পানিগুলো আপনাকে বলে লিঙ্কডইন এর, মানে আপনি ওখানে অ্যাপ্লাই করবেন, জাস্ট আপনার লিঙ্কডইন আইডি পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে লগ ইন করবেন, অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে। দেখেন তো
4 পৃষ্ঠা 5 পৃষ্ঠার তথ্যগুলো সংগ্রহ করা, সাবমিট করা কঠিন, নাকি শুধু আইডি পাসওয়ার্ড দিয়ে সাবমিট করাটা সহজ? 30 সেকেন্ড সময় লাগবে একটা অ্যাপ্লিকেশন করতে। তো এই ধরনের একটি হচ্ছে সাইট লিঙ্কডইন অথবা বিডি জবস, একটা অপশন আছে বিডি জবস। তাহলে আমরা, যদি আপনি ইন্টারেস্টেড হন তাহলে এসএসসি এবং অষ্টম শ্রেণীর জন্য এটা লিখতে পারেন। আর আমি এখানে রাখছি আলোচনাটা এই জন্য যেন সমগ্র জীবনে আপনার যা যা প্রয়োজন হয় সেটার, ঠিক আছে? আর যদি না রাখেন সমস্যা নাই। এখন রাখলে সমস্যা কোথায়, না রাখলে সমস্যাটা কোথায়, কেউ কি এক্সপ্লেন করতে পারবেন আপনার সিভিতে বা আপনি প্রতিষ্ঠানে যেটা লিখবেন? স্যার আমি বলতে পারি? হ্যাঁ, জি জি বলেন। হ্যাঁ, আমাদের হচ্ছে যেটা চেয়েছে জাস্ট আমাদের 8 ক্যাটাগরির জন্য হচ্ছে শুধু এমএ অনার্স পর্যন্ত দিলে হচ্ছে হবে, কিন্তু আমাদের আর হচ্ছে অনেক স্যার যেহেতু এটা পছন্দও করে না, যেহেতু আমরা SSC। হুম হুম হুম। না, ঠিক আছে, আপনি ভালো এক্সপ্লেন করেছেন। এখন সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে লিঙ্কডইন আইডিটা যদি আপনি দিয়ে দেন বা বিডি জবস এর অ্যাকাউন্টটা যদি আপনি দিয়ে দেন, 80% টিচার তো জানে না লিঙ্কডইন আইডি কি অথবা বিডি জবস কি, এটা কিভাবে কাজ করে, খায় নাকি মাথায় দেয়। অতএব ব্যবহার না করাটাই উত্তম, বুঝে গেছে? কিন্তু জি স্যার। আপনি যখন আপনাদের মধ্যে অনেকে আছে তো 8 9 10 11 12 যারা যারা পড়ে, তারা তো ফ্রিল্যান্সিং করে। বাংলাদেশের গার্মেন্ট শিল্প এখন আর উপরে নেই, একমাত্র আয়ের উৎস এখন হচ্ছে রেমিটেন্স। রেমিটেন্সের পরেই যে জায়গাটা দখল করে আছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। এটার উপরেই আমাদের বাংলাদেশের অর্থনীতি টিকে আছে। ওকে, এই হচ্ছে আমাদের এই বিষয়টি। এরপরে 2 নম্বরে ক্যারিয়ার অবজেক্টিভস, দ্যাট মিনস লক্ষ্য সম্পর্কিত আপনাকে একটু সংক্ষেপে লিখতে হবে। যে ক্যাটাগরির চাবে আপনাদের সরাসরি সচরাচর অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ ইন বাংলা, এইটা চাবে, তো ওইটার উপরে আপনাকে একটা ছোট্ট করে খুবই শর্ট, মানে এট আ গ্লান্স যেন আপনার সম্পর্কে একটা ওভারঅল ধারণা পেতে পারে, সেটা লিখতে হবে। আমরা একটা মোটামুটি সব সিভির জন্যই একটা ভাষাই ব্যবহার করলে হবে, বুঝতে পেরেছেন? এই জায়গাটা আপনাদের জন্য একটা বেটার। আচ্ছা, আমরা এতক্ষণ যে আলোচনা করে আসলাম, নেম ডিটেলস, এই দুইটা কি মুখস্থ করতে হবে? না। লাগবে না। কেরিয়ার অবজেক্টিভ, এটাও মুখস্থ করতে হবে না, কমন একটা দিয়ে দিব। শুধু যদি বাংলার টিচার চায় সেক্ষেত্রে বাংলা শব্দটা অ্যাড করে দিবেন, কম্পিউটার বা আইসিটি টিচার চায় তাহলে কম্পিউটার সায়েন্স শব্দটা অ্যাড করে দিবেন, ইংরেজি চাইলে ইংরেজি। আর প্রেক্ষাপটগুলো এক্সাম্পল দিচ্ছে আপনাদের আলোকে, যেহেতু আপনাদের যেগুলো আসবে সেগুলোই। অ্যান্ড কনসাইজ স্টেটমেন্ট দ্যাট আউটলাইন্স ইউর ক্যারিয়ার গোলস, যে বিষয়টি বলছে যে সংক্ষিপ্ত এবং নির্দিষ্ট করে আপনার ক্যারিয়ারের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো লিখতে হবে। হোয়াট ইউ এইম টু অ্যাচিভ ইন দ্য পজিশন ইউ আর অ্যাপ্লাইং ফর, ঠিক আছে? এটি এমন হওয়া উচিত যা আপনার অভিজ্ঞতা এবং লক্ষ্যকে প্রভাবিত করতে পারে। সরি, হোয়াট ইউর এইম টু অ্যাচিভ, হ্যাঁ ঠিক আছে, যেটা তোমার লক্ষ্য এবং টার্গেট সেটাকে তুলে ধরে। দিস শুড রিফ্লেক্ট ইউর এক্সপেরিয়েন্স অ্যান্ড অ্যালিং লাইন উইথ দ্য রোল, যেটা তোমার অভিজ্ঞতা এবং তোমার লক্ষ্য, যে যে টার্গেট নিয়ে তুমি আবেদনটা করতেছো সেটাকে প্রভাবিত করতে পারে। এটা কিন্তু আমরা থিওরি পড়ছি, বাট আপনি যখন ক্যারিয়ার অবজেক্টিভ লিখবেন তখন তো এই শব্দগুলো লিখবেন না, এটা শুধু জানার জন্য বিস্তারিত, মানে ব্যাকগ্রাউন্ডের জিনিসগুলো আমরা জানি, বুঝতে পেরেছি? এরপরে 3 নম্বরের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে পার্ট সেটি হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনস। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের শিখাই দিই এখানে, আমি এই যে এটা সাজিয়েছি এটা শুধু এর স্ট্যান্ডার্ড, এর বাইরেও কিছু কিছু তথ্য আছে যেটা আপনি অনার্স মাস্টার্স করার পরে লাগবে। আমি মডেলটা পুরোটাই আমি আমি চিন্তা করেছি যে এই স্ট্যান্ডার্ড এবং পরবর্তী বছর আপনি 9-এ উঠছেন, তাহলে 9-এ কি কি লাগবে ওই স্ট্যান্ডার্ডে একটা থিওরি ক্লাস রেডি করা, বুঝতে পেরেছেন? এটা এডুকেশনাল কোয়ালিফিকেশনস, লিস্ট ইউর ফর্মাল এডুকেশন এন্ড ডিগ্রিজ ফ্রম ইচ কোয়ালিফিকেশন ইনক্লুড। এখানে ইনস্টিটিউশন নেম হতে পারে, ডিগ্রি কি পাস করেছেন সেটা, ইয়ার অফ দ্য কমপ্লিশন, আপনি যে বছরে পাস করেছেন, রেজাল্ট হতে পারে, অথবা সিজিপিএ হতে পারে যদি অ্যাপ্লিকেবল হয়। এখন এইটা লেখার ক্যাটাগরি হচ্ছে 2 ধরনের আছে, আমরা স্যাম্পল কপিতে গিয়ে দেখবো। একটা হচ্ছে বক্স করে লেখা, আমরা সারা জীবন যেটা করে আসছি প্রত্যেকে আমরা বক্স করে লিখি এই তথ্যগুলো, এসএসসি, ইন্টার, বিএ এবং এমএ, ঠিক আছে? এটা আমরা তথ্যগুলো যদি বক্স করে লিখি সেটাও সমস্যা না, যদি এইভাবে এক্সপ্লোর করি, এটা একটা এক্সাম্পল দিয়েছি, এটাও হবে। ব্যাচেলর অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স, ঢাকা ইউনিভার্সিটি 2020, সিজিপিএ 3.8 আউট অফ 4.8, সরি 4.00। তার মানে আমার সিজিপিএ স্কেলটা ছিল হচ্ছে 4, 4 এর মধ্যে 3.8 পেয়েছি, ঠিক আছে? এইভাবেও
সংক্ষেপে এটা গেল কি ব্যাচেলর অফ সায়েন্স, তাহলে এখানে হচ্ছে এসএসসি টা আপনি দিতে পারেন, এসএসসি, তারপর এসএসসি টা। এটা সংক্ষেপে এট আ গ্লান্স, যেহেতু সিভিটা সবসময় লিখতে হবে সংক্ষেপ ফরম্যাটে, এখানে বিস্তারিত সাবজেক্ট কোথায় গেল, ভার্ব কোথায় গেল সেটা দেখার দরকার নাই। এরপরে আসেন, এটা আমরা দেখাবো এক্সাম্পলে গিয়ে আরো বিস্তারিত দেখাবো। নাম্বার 4, ওয়ার্ক এক্সপেরিয়েন্স। এখন একটা সারা বিশ্বে যে জিনিসটি চলে, মনে করেন আপনি তো লেখাপড়া করে বের হলেন, ঠিক আছে, তখন চাই হচ্ছে কি শিক্ষা, আপনার কাজের সাথে কতটুকু অভিজ্ঞতা আছে, যেটা একটা অপ্রাসঙ্গিক বিষয়, সেটা লেখাপড়াই শেষ করলো, কিন্তু তারপরও এইভাবেই অপ্রিয় সত্য হলেও এই বিষয়টি এসে এসে যাচ্ছে এরকম করে। এটা কিন্তু নন গভর্নমেন্ট জবের জন্য, আর গভর্নমেন্ট জবের জন্য কিন্তু আপনাকে এভাবে সিভি লিখতে হবে না, বুঝতে পারছেন? ওনাদের অ্যাপ্লাই করার ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আপনাকে তথ্য দিয়ে আবেদন করতে হবে, ফরম্যাট ওনারাই দিয়ে দিয়েছে। আর আমরা যেটা শিখছি এটা নন গভর্নমেন্টের জন্য, বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য। তাহলে এখানে একজন ছেলে বা মেয়ে যখন অনার্স মাস্টার্স করে আসে তখন কিন্তু তাদের ওই এক্সপিরিয়েন্সটা থাকে না, কিন্তু চাওয়া হয় কেন কেউ বলতে পারবেন? যে কাজের অভিজ্ঞতা কেন চাওয়া হয়, একটু শেয়ার করতে পারবেন আমার সাথে? আমরা তো সবাই জানি যে আপনি কেবল লেখাপড়া শেষ করলেন। হ্যাঁ, এনিওয়ান? আবার একটু বলেন কথাটা। আচ্ছা, যেটা বলছিলাম যে ওয়ার্ক এক্সপেরিয়েন্স, কাজের অভিজ্ঞতা কেন চাওয়া হয়? আমরা তো সদ্য স্যার, শেষ করেছি লেখাপড়া। স্যার, যে কাজটা করব ওই কাজটার দক্ষতার জন্য কি কি গুণ আছে? আচ্ছা, মনে করেন আপনি তো লেখাপড়া শেষ করলেন, আজকে শেষ করলেন, হ্যাঁ কালকে আবেদন করছেন, তো তাহলে এর মধ্যে কি আপনার অভিজ্ঞতা হয়ে যাবে? স্যার, কম্পিউটার স্কিলটা তো থাকে অনেকের। ঠিক আছে, ভালো বলেছেন। আর কেউ কিছু বলবেন? একটু শেয়ার করেন, চিন্তা করেন, থিঙ্কিং পাওয়ার, এটা আপনাকে থিঙ্কিং পাওয়ার বাড়াবে। স্যার, কোম্পানির অনেক কাজের জন্য এটা লাগে। কোম্পানির অনেক কাজের জন্য এটা লাগে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, আপনি ধরেন যে 24 অথবা 5-এ গিয়ে অনার্স অথবা মাস্টার্স শেষ করলেন, তা আপনি তো এতদিন লেখাপড়াই করেছেন, তা আপনাকে হচ্ছে, যেহেতু এটা কম্পিউটার সায়েন্স নিয়েছে, এখানে একটা এক্সাম্পল দিয়েছে, তাহলে আপনাকে 2 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স দেখাতে হবে। তাহলে আপনি শেষই করলেন হচ্ছে 25 সালে, জানুয়ারিতে শেষ করলেন, ফেব্রুয়ারিতে মনে করেন আপনি আবেদন করছেন। আমার প্রশ্নটা এই জায়গায়, যে এখানে কেন অভিজ্ঞতা চাইবে, কেন চায়, কারো মাথায় আসছে? না স্যার। আচ্ছা, এটা হচ্ছে, এই ফর্মুলাটা পুরোটা একটা বিদেশি ফর্মুলা, বুঝতে পারছেন? হায়ার লেভেলের যে কান্ট্রি গুলো আছে সেখানকার ফর্মুলা ব্যবহার করা হয়, কিন্তু আমরা কি সেভাবে তৈরি হতে পারি? হই না। আরেকটু আপনাদের ডিটেলস বলি, বিষয়টা তাহলে বুঝে যাবেন। কিন্তু আমাদের দেশে আমরা অ্যাপ্লাই করছি বা ওইভাবে আমরা সিভি গুলো সাজাই বা কোম্পানিগুলো চায়, বাট এখানে যে বিষয়টি আমাদের ল্যাকনেসটা যে জায়গাটাতে আছে, আপনি যখন 16+ হয়ে গেলেন বহির্বিশ্বের কান্ট্রি গুলোতে, আমরা তো কি করি, 25+ হওয়ার পরে চাকরির জন্য জব খোঁজা শুরু করি, বুঝতে পারছেন? বাংলাদেশের প্রেক্ষাপটটা হচ্ছে আমরা 25+ মানে লেখাপড়া শেষ করে তারপর জবের জন্য দৌড়ঝাঁপ করা শুরু করি। বাট আপনি সব কয়টা উন্নত রাষ্ট্রে দেখবেন 16+-এ তারা জবের জন্য টেনশন করা শুরু করে, ইনকাম করার জন্য। তাহলে সে যখন অনার্স মাস্টার্স কমপ্লিট করে সিভি জমা দিবে, সে কিন্তু 10 বছরের একটা এক্সপিরিয়েন্স দেখাতে পারবে, 8 থেকে 9 বছরের একটা এক্সপিরিয়েন্স দেখাতে পারবে, এই জন্য তো তারা এগিয়ে থাকে, বুঝতে পারছেন? বাট এই পরিবর্তনটা আমাদের মাথায় আসতে আরো 10 থেকে 15 বছর সময় লাগবে, যে এসএসসি পাস করার পরে কেরিয়ারমুখী চিন্তা ভাবনা করা, আমি কোন কেরিয়ারে যাব, ওই রিলেটেড। আমরা তো এমন ভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে বানিয়ে রাখছি, বুঝছেন, যে ওই মা নিয়ে যাবে স্কুলে, আপনি আবার নিয়ে আসবে, আপনাকে টিফিনের সময় টিফিন দিয়ে আসবে, কেন? আপনার 16+ হওয়ার পরে আপনি যখন বুঝ হয়ে গেল, তখন সব কাজগুলো আপনার নিজেকে করতে হবে না, সব কাজগুলো মা বাবার উপরে বা কারণ প্যারেন্টস এর তো কাজ আছে। আমাদের মধ্যে এই ভালোবাসাটা এখনো আছে, যে কিন্তু অন্যান্য কান্ট্রি গুলোতে এই আবেগগুলো খুব কম কাজ করে, আস্তে 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 ছেড়ে দেয়। কিছুদিন আগে আপনারা, বছর 3 আগে কি দেখেছিলেন, যে সম্ভবত আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা নাকি বিল ক্লিন্টন, ভুলে গেলাম, ওনার মেয়েকে ফুলের দোকানে চাকরি করতে, এই ছবিটা কি কেউ দেখেছিলেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, যাই হোক, দেখেছেন বা শুনেছেন। সেইখানে আসলে ওই ছবিটা আমাদের কি মেসেজ দেয় বলতে পারবেন? এগুলো কিন্তু প্রাসঙ্গিক, আলোচনাগুলো প্রাসঙ্গিক, একটু লেন্দি হবে ক্লাসটি, বাট আমরা কিন্তু এই যে সিভি সম্পর্কে এখন আপনি ডিটেলস কথা বলতে পারবেন, বুঝতে পারছেন? ঠিক আছে, আমেরিকায় যদি সে একজন প্রেসিডেন্টের মেয়েকে যদি ফুলের দোকানে কাজ করতে হয়, তাহলে আমি আপনি কি কখনো কাজ করতে যাই না? এই কারণেই আমাদের সামাজিক প্রেক্ষাপটটা সেভাবে তৈরি হয়নি। যদি হতো, আমার কাজের অভিজ্ঞতাটা এইভাবে যেত, বা 8-10 বছর অ্যাড করতে পারতাম, এবং সরকারি
জবের পিছনে না ছুটে নিজে উদ্যোক্তা হতে পারতেন, সেক্ষেত্রে যে কাজটি করতে হবে, প্রোভাইড আ সামারি অফ ইউর প্রিভিয়াস ওয়ার্ক এক্সপেরিয়েন্স। সেটা সম্পর্কে একটা তথ্য দিতে হবে যে আপনি যে কাজটি আগে করেছেন, এখন যে কাজটি করতে চান। ফর হিস পজিশন ইনক্লুড জব টাইটেল, কোম্পানি নেম, ডিউরেশন অফ দ্য এমপ্লয়মেন্ট, কি রেসপন্সিবিলিটিস অ্যান্ড অ্যাচিভমেন্টস। যে কোনো বাংলাদেশের যে কোনো বেসরকারি কোম্পানির ভাইবায় এই প্রশ্নটি করা হয়। আগের কোম্পানিতে আপনি কি কি দায়িত্ব পালন করেছেন, আপনার অর্জনটা কি, এটা কমন একটা কোশ্চেন করা হয়। উদাহরণস্বরূপ এরকম হতে পারে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কোম্পানির নাম XYZ লিমিটেড, ডিউরেশন 21 সাল থেকে এখন পর্যন্ত অবস্থান করছি। বুঝতে পেরেছেন? রেসপন্সিবিলিটি, এখন আপনাকে চিনতে হবে যে কম্পিউটার সফটওয়্যার যেহেতু দিয়েছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেক্ষেত্রে আমার দায়িত্বগুলো কি হতে পারে, রেসপন্সিবিলিটি। ঠিক আছে? ডেভেলপ সফটওয়্যার সলিউশন বেসড অন দ্য ক্লায়েন্ট নিডস। একজন ক্লায়েন্টের যেরকম করে প্রয়োজন হয় ঠিক সেরকম করেই আমি সলিউশন গুলো করে থাকি। ইমপ্রুভড সিস্টেম এফিসিয়েন্সি, একটা সিস্টেম যখন হচ্ছে কাজ করে, সিস্টেম হচ্ছে পদ্ধতি আর এফিসিয়েন্সি হচ্ছে দক্ষতা। ঠিক আছে? সিস্টেমের যে এফিসিয়েন্সি, দক্ষতা ইমপ্রুভ করার জন্য আমি কাজগুলো করি। তারপরে আসেন অ্যান্ড লিড আ টিম অফ দ্য জুনিয়র, এবং ছোটদের নিয়ে, জুনিয়রদের নিয়ে একটা টিম গঠন করি বা তাদেরকে লিড দেই। যে এই দেখেন তো, এই যে কিওয়ার্ডটা আছে লিড বা লিডার, এই শব্দটা আপনি লেখাপড়া করতে কখনো পেয়েছেন? হ্যাঁ স্যার পাইছি। পেয়েছেন? জি স্যার। আজকের পর থেকে আর কোনোদিন পাবেন লেখাপড়া করতে গিয়ে লিড শব্দটা? পাবো স্যার। না, পাবেন না। আপনার যখন নিউ কারিকুলাম চলে গেছে, তখন ওই লিডারশিপ এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা, এগুলো সবই চলে গেছে। এখন যত বড় মুখস্থ করেন আর একে অপরকে ল্যাং মারেন। বুঝতে পারছেন? ল্যাং মারা বুঝেন তো, যে কে কত আরেকজনকে টপকিয়ে বেশি মার্কস পেতে পারি। এটা এই লিডারশিপ ছিল হচ্ছে নতুন কারিকুলামের একটা গুণ। অলরেডি অনেক ছেলে মেয়ে ভালো প্রেজেন্টার হয়েছে, ভালো উপস্থাপনা করতে পারে একটা অনুষ্ঠানে। ঠিক আছে? একটা সংজ্ঞা আজকে সবাই লিখবেন, আগামী দিন আমাকে দিবেন, এখনই খাতায় লিখে নেন। ভালো ছেলে অবলিক ভালো মেয়ে কাকে বলে। বুঝতে পেরেছেন? সহজ শুদ্ধ বাংলা ভাষায় এই কাজটি করবেন, অথবা ইংরেজি লিখতে পারলে বেটার। স্যার ভালো মেয়ে, ভালো ছেলে, স্টুডেন্ট। ভালো সন্তান কাকে বলে, এক কথা শেষ, আর ছেলে মেয়ের বিভেদ নেই। ভালো সন্তান কাকে বলে সংজ্ঞা আপনি নিজে ক্রিয়েট করে আপনার বোধ থেকে লিখবেন। এরপরে আসেন নেক্সট, একটু আগেই, কারণ আমাদের আবার শেষ করতে হবে। টোটাল 4 পৃষ্ঠা আছে, মানে 4 পেজ আছে, আমরা 2 পেজে অবস্থান করছি। টেকনিক্যাল স্কিলস, লিস্ট অফ দ্য সফটওয়্যার। তাহলে ওই জবের সাথে আপনার কি সফটওয়্যার যায়? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হোয়াট ডু ইউ নো বাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে আপনি কি বুঝেন, কেউ জানেন? কেউ একজন শেয়ার করুন তো। কম্পিউটারের ভাষাকে প্রোগ্রামিং। ইয়েস, কম্পিউটারের ভাষাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। খুবই ভালো হচ্ছেন। কে বললো এটা? অরণ্য। অরণ্য, গুড। হ্যাঁ, ধন্যবাদ অরণ্য। আর কেউ এক্সাম্পল দিতে পারবেন অরণ্য বাদ দিয়ে অন্যরা, যে কি কি ভাষাগুলো রয়েছে? স্যার পাইথন, জাভা আরো অনেকগুলি আছে। ওকে, গুড। কি নাম যেন আপনার? স্যার রায়ান। রায়ান। সি, সি প্লাস, এগুলোর নাম শুনেছেন? জি স্যার শুনছি। আচ্ছা আচ্ছা, আমি এখন যে প্রশ্নটি করব, পাইথনের কাজ কি কেউ শিখেছেন? যদি শিখে থাকেন একটু শেয়ার করবেন আমার সাথে। বা কম্পিউটারে একদিন হলো পাইথন প্রোগ্রাম ওপেন করেছেন, এমন কেউ আছেন? স্যার আমাদের করাচ্ছে। আপনাদের করাচ্ছে? আমাদের করাচ্ছে। আচ্ছা আচ্ছা, গুড। আর কেউ পাইথন প্রোগ্রাম কোনোদিন ওপেন করেছিলেন? একটু দ্রুত শেয়ার করেন না, আপনাদের তো কাজে আসবে এই কথাগুলো, যেগুলো আপনি বইয়ে পড়েছেন, এখনো আছে 8 বইয়ে পাইথন। ছেলেমেয়েরা কথা বলতে চায় না। আচ্ছা, পাইথন প্রোগ্রাম কেন করা হয়? স্যার সফটওয়্যার বানানোর জন্য। সফটওয়্যার বানানোর জন্য। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো বলেছেন। আপনি যদি হচ্ছে এরকম একটা গুগল, ফেসবুক, ইউটিউব এরকম একটা জায়গাতে জব করতে চান, আপনাকে পাইথন জানতে, বুঝতে পেরেছেন? জাস্ট আমি এটা আপনাদের এটুকু আলোচনা করলাম যে এই জিনিসগুলো আপনাকে লাগবে জীবনের জন্য। আগামী 30 সাল পরবর্তীতে জব মার্কেটটা একেবারে নাই হয়ে যাবে, তো নিজেকে তৈরি করুন। এখানে এক্সাম্পল স্বরূপ আমরা দিয়ে দিয়েছি মাইক্রোসফট অফিস, মানে এই যে আমি লিখেছি লেখাগুলো, এটা মাইক্রোসফট অফিস। অ্যাডোবি ফটোশপ এটার দরকার হয়। আমরা প্রত্যেকে ফেসবুক আইডি চালাই, তাই না? প্রত্যেকে, আপনাদের মা বাবারা চালায়, আপনারা হয়তো চালান না, ভাই বোন কাজিন যারা সিনিয়র আছে তারা চালায়। প্রত্যেকে তো অন্তত একটা ছবি পোস্ট করে। আহা, একটা ছবি পোস্ট করছি, ছবিটা একটু পরিষ্কার করে পোস্ট করলে ভালো হয় না? হয় কিনা বলেন তো? একটা ভালো চকচকা ছবি, ফ্রেশ ছবি, এরকম একটা ছবি, বা হোয়াটসঅ্যাপে এমন একটা ছবি আমরা দিয়ে রাখবো যে ছবিটা আমার পার্সোনালিটিকে প্রকাশ করবে। বুঝতে পেরেছেন? মানে অনেকে আছে না,
অনেকে ছবি দিয়ে রাখছে, মানে এমন ভাগ করে দেয়। যা হোক, আমি বিস্তারিত আরো বলছি না, যে দেখে বিরক্ত লাগে। একটা ছবি দেখেও কিন্তু বিরক্তির কারণ হতে পারে। ফার্স্ট ইমপ্রেশনটা এমন ভাবে ক্রিয়েট করতে হবে আমাদের। ফার্স্ট ইমপ্রেশন যখন আমাদের ভাইবা বোর্ডে, যখন যে কোনো জবের জন্য আমরা ভাইবা দিতে যাই, তখন আমাদের কিন্তু প্রথম দর্শনটাই হচ্ছে, আগে দর্শন হয়, দেখা দেখি হয়। টিচার আমাকে দেখে, আমি ভাইবা বোর্ডকে দেখি। ওখানেই কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে আপনাদের চিন্তা ভাবনাগুলোর উপরে। অতএব অ্যাডোবি ফটোশপের ছবি নিয়ে কাজ করে। এখন আপনারা ফ্রি টুলস অনেক পাবেন। তারপরে এই যে যেটা বলছিলেন, রায়ান বলল পাইথন প্রোগ্রাম, এই যে পাইথন, জাভা স্ক্রিপ্ট অথবা সি, সি প্লাস, ঠিক আছে। এরপর নাম্বার 6, অ্যাডিশনাল স্কিল। এছাড়াও যদি আপনার আর কোনো স্কিলস থাকে, যেমন হাইলাইটস নন টেকনিক্যাল স্কিলস সাচ এস লিডারশিপ, টিম ওয়ার্ক, প্রবলেম সলভিং। এই যে এইটা সারা জীবন থাকতেই হবে, প্রবলেম সলভিং। আপনি যদি যেদিন আমৃত্যু থাকতে হবে, আমি আপনি সে যেই হোক না কেন, আমরা যেদিন মারা যাব তার আগের মুহূর্ত পর্যন্ত সমস্যার সমাধান করতে হবে আমাকে, ঠিক আছে। আজকে এটা সমস্যা, কালকে এটা সমস্যা, কালকে পরশুদিন আত্মীয়ের সমস্যা, তারপরের দিন আমার ফ্যামিলির সমস্যা। সমস্যা ছাড়া এই পৃথিবীতে কেউ নেই। সার্টিফিকেশন অ্যান্ড ওয়ার্কশপ, আপনি যদি কোনো সার্টিফিকেট কোর্স করে থাকেন বা কোনো ওয়ার্কশপ করে থাকেন, সেটা। এরপরে আসেন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি বাংলায় আমি নেটিভ, ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি, অ্যারাবিক যে যেটা পারেন সেটা দিয়ে দিবেন। এরপরে অ্যাওয়ার্ড এন্ড অ্যাচিভমেন্ট, আপনি যদি জীবনে কোনো বেস্ট অ্যাওয়ার্ড পেয়ে থাকেন, পুরস্কার পেয়ে থাকেন, যেমন স্টুডেন্ট লাইফে আপনারা এখন হচ্ছে অনেক খেলাধুলা করেন, স্পোর্টস করেন, প্রেজেন্টেশন করেন, বার্ষিক রেজাল্টের উপরে বিভিন্ন বিষয়ের উপর আপনাদের পুরস্কার দেওয়া হয়, সেই বিষয়টা অ্যাচিভমেন্টস। এরপরে আসেন রেফারেন্স, দিস ইজ ভেরি ভাইটাল এন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং সবচেয়ে ডিসগাস্টিং এবং বিরক্তিকর। বুঝতে পেরেছেন? দুই থেকে তিনজন বা এক থেকে দুইজন ব্যক্তির রেফারেন্স দিতে হবে, যে ব্যক্তিটা আপনাকে খুবই ভালো চিনে জানে। বুঝতে পারছেন? এবং সেটা সরকারি চাকরির ক্ষেত্রে সরকারি কর্মকর্তা, বেসরকারি চাকরির ক্ষেত্রে বেসরকারি কোনো হাই লেভেলের কর্মকর্তা, যিনি আপনাকে চিনে যান। এখন আপনার এমনটি তো নাও থাকতে পারে, আপনি গ্রামে মানুষ হয়েছেন, আপনি কাউকে চিনেন না, জানেন না, ঠিক আছে। তাহলে আপনাকে বাধ্যতামূলক এইটা দিতে গিয়ে যেদিন আপনি বড় হবেন, সেদিন আপনার খুব কষ্ট লাগবে যে হোয়াই ইট ইজ নিডেড, এটা কেন প্রয়োজন, এটা তো দরকার নাই। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। বিশেষ করে যারা গ্রাম লেভেলে থাকবেন, রুট লেভেলে থাকবেন, তাদের কাছে খুবই বিরক্তিকর হবে। এখানে এক থেকে দুজন ব্যক্তির নাম দিতে হবে, হয়তো সেই ব্যক্তিগুলোকে ফোন করলে আপনার সম্পর্কে পজিটিভ রিভিউ পাবে। রিভিউ তো বুঝেন, এখন কমেন্ট পাবে, মন্তব্য পাবে। একটা সময় এমনও ছিল যে মানুষকে এভাবে ফোন দিত, এই গল্পগুলো আপনাদের বাবা মারা বলতে পারবে, যে অমুকের নাম দিয়ে রাখছি আমি সিভিতে, বাট ফোন দিছে কিন্তু ওই লোক বলছেন না, আমি তো ওনাকে চিনি না। এরকমের জন্য অনেকের চাকরি হয়নি। অ্যাডিশনাল টিপস, আরো কিছু টিপস রয়েছে আপনাদের। কিপ দ্য ইনফরমেশন কনসাইজ, রেলিভেন্ট টু দ্য জব ইউ আর অ্যাপ্লাইং। যে জবটা নিয়ে আপনি হচ্ছে কাজ করছেন, সেটা সংক্ষিপ্ত এবং প্রাসঙ্গিক তথ্য দিন। তারপর 1 থেকে 2 পেজের মধ্যে শেষ করতে হবে। এই প্রশ্নটা হয়তো আপনাদের অনেকের মধ্যে থাকতো, 1 থেকে 2 পেজের মধ্যে শেষ করতে হবে। এখানে আরেকটু প্রাসঙ্গিক বিষয় বলি, যেমন ধরেন এইটা আমার খাতার মিট, এই পাশে একটা পৃষ্ঠা আছে, এই পাশে আরেকটা পৃষ্ঠা আছে। তাহলে আমি কি এখান থেকে লেখা শুরু করব নাকি এখান থেকে লেখা শুরু করব? এক থেকে হ্যাঁ, এই পাশে, হ্যাঁ, বাম পাশের পৃষ্ঠাটা থেকে শুরু করব। তাহলে কি হবে বলেন তো? এই পাশের টিচার দেখার পরে পৃষ্ঠা উল্টাতে তাকে হবে না, এই পাশে সরাসরি দেখবে, এই ধরনের বিষয়গুলো। তাহলে আমরা 2 পেজের উপরে যাব না। ডাবল চেক, শুরু করলে সমস্যা হবে না, সমস্যা নেই, কিন্তু একটা বিরক্তির কারণ হবে। উনি এখানে অর্ধেকটুকু দেখার পরে তারপর 3 নম্বর পৃষ্ঠায় গিয়ে উল্টাবে পৃষ্ঠাটা, ঠিক আছে। এমন ভাবে পরীক্ষার খাতায় আপনি নিজেকে এমন ভাবে উপস্থাপন করবেন যে কোনোটা যেন বিরক্তির কারণ না হয়ে থাকে। বুঝতে পারছেন? মানে যত স্মুথ করা যায়, এগুলো একটু পজিটিভ বিষয় আর কি। যত স্মুথ ভাবে উপস্থাপন করা যায়, যেমন 1-এর পরে আপনি অ্যান্সার লিখলেন 13-র পরে লিখলেন 7। এখন শিক্ষককে কি প্রশ্নটা উল্টা খুঁজার লাগবে না? লাগবে কিনা? হ্যাঁ। আপনাকে দিলে আপনি বিরক্ত হতেন না? হ্যাঁ। তাহলে এই হচ্ছে বিষয়। একটু স্মুথ বা সিকোয়েন্স অনুযায়ী সাজালে খুবই ভালো হয়। এরপর আসলে ডাবল চেক ফর স্পেলিং এন্ড গ্রামার মিস্টেকস, এটা আপনি দেখে নেবেন গ্রামার মিস্টেক হচ্ছে কিনা বা স্পেলিং হচ্ছে কিনা। আমরা যদি কোনোদিন সময় পাই, স্পেলিং এর উপর 2 days এর একটা ওয়ার্কশপ করতে পারি আমরা, যাতে করে আপনার জীবনের কখনো স্পেলিং নিয়ে সমস্যা না হয়। এটা একটা ওয়ার্কশপ, ক্লাস না, 2 দিনের একটা ওয়ার্কশপ। এটা আমরা ভবিষ্যতে যদি কোনোদিন সময় পাই সেদিন করব, হয়তো এই অ্যানুয়াল এক্সামের আগে আমাদের হবে না। দেখেন, বাংলা বানানের রীতিনীতি এটা কিন্তু আমরা কোথাও শিখি কিনা আমার মনে নাই। আমি এখন শিখি আবৃত্তি করার জন্য, উচ্চারণ ঠিক করার জন্য, মানে এগুলো একটু প্রমিত বাংলার ওই নিয়মকানুন পড়ি।
আপনারা একটু পড়বেন, আগে থেকে বলছি, কারণ আমরা বাঙালি খুব ভালো বাংলা বলতে পারি না, অনেকেই বলতে পারি না। স্টেজে কথা বলতে গেলে তো কোনো উচ্চারণই হয় না ঠিক মতো। 10টা বাক্য বললে দেখবেন যে 9টা শব্দেরই উচ্চারণ ভুল আছে। এই জন্য স্পেলিংটা যদি আপনার মাথায় থাকে, বাংলা হোক ইংলিশ হোক, তাহলে আপনার উচ্চারণটা আরো সঠিক এবং সুন্দর হবে। Tailor your CV to highlight experience and skills that match the job. ওই জবের সাথে আমি একটা কমন সিভি বানায় রাখলাম, সব জবে একটাই দিচ্ছি না, ওই জবের সাথে কানেক্ট করে একটু ঘুরিয়ে পেঁচিয়ে কাজটি করতে হবে। ওকে, মোটামুটি এই ছিল ওয়েল স্ট্রাকচার সিভি মেক্স a strong impression and potential employers and increase your chances of being selected for an interview. এইভাবেই যদি আপনি একটা সিভি তৈরি করতে পারেন, সেটা অনেক বেশি পেশাদারিত্ব হবে এবং আপনার কাজের সুযোগ সুবিধাটাকেও অনেক বেশি বাড়িয়ে দিবে। সেক্ষেত্রে আপনি নির্বাচিত হতে পারেন। দিস ইজ আওয়ার ফাইনাল পয়েন্ট। কিভাবে আপনার পরীক্ষায় একটি প্রশ্ন করা হবে, এটা থাকবে আপনাদের রাইটিং পার্ট সি তে। ঠিক আছে, সি তে প্রশ্ন এভাবে দেওয়া থাকবে। আপনি যে সিভিটা লিখবেন, তথ্যগুলো লিখবেন, সেটা সম্পর্কিত বিস্তারিত জিনিস আপনার এই জায়গাতেই দেওয়া থাকবে, এই উদ্দীপকটাতেই দেওয়া থাকবে। বুঝতে পেরেছেন? এইটা যদি আপনি ভালো করে বুঝেন, তাহলে আপনার ওই কাজটি করা সহজ হয়ে যাবে। যেমন ধরেন এখানে কি কি বলেছে, ওয়েল-নন টেকনোলজি কোম্পানি নেমড টেক ইনোভেটরস, একটা জনপ্রিয় কোম্পানি টেক ইনোভেটরস, টেকনোলজি রিলেটেড। লুকিং ফর, তাহলে লুকিং ফর মানে কি? এনিওয়ান? খোঁজ করা। খোঁজ করা। লুকিং ফর এক্সপেরিয়েন্স সফটওয়্যার ডেভেলপার্স, বলছে লুকিং ফর এক্সপেরিয়েন্স সফটওয়্যার ডেভেলপার্স, এক্সপেরিয়েন্সড অভিজ্ঞতা যারা আছে সফটওয়্যার ডেভেলপার্স টু জয়েন দেয়ার টিম, তাদের টিমে কাজ করার জন্য তারা এটা খুঁজছে। দেখেন এই কিওয়ার্ড গুলোই কিন্তু আমরা ব্যবহার করব সিভি লেখার সময়। এক্সপেরিয়েন্স, সফটওয়্যারের উপরে আপনার নলেজ, তারপর ডেভেলপমেন্টস বা অ্যাচিভমেন্ট কিছু আছে কিনা, এখান থেকেই আপনি পেয়ে যাবেন আসলে তারা কি চায়। এখনো অনেকেই আছে, বিশেষ করে আমার অনেক ছোট আছে যারা সাগরেদ আর কি, খুব ক্লোজলি ফোন করে জিজ্ঞেস করে যে ভাই এটার জন্য কি লিখতে পারি সিভিতে বাংলায়, বুঝছেন? ওরা আসলে কিওয়ার্ডটাই বুঝে না। সেই নলেজটা আপনাদের সাথে আমি এই মুহূর্তে শেয়ার করছি, যে ওখানে যে বিজ্ঞাপনটা দেওয়া হয়, যে কোনো বিজ্ঞাপন বা অ্যাড, সেখানেই কিন্তু বলা হয় কোন রিলেটেড প্যাটার্নে বা কোন প্যাটার্নে আপনাকে সিভিটা লিখতে হবে। বুঝতে পারছেন? এইটুকু এখন থেকেই চালাক হবেন, দেখবেন আপনাদের আর সমস্যা হবে না। টু জয়েন দেয়ার টিম, তাদের টিমে। দে আর সিকিং ক্যান্ডিডেটস, তারা খুঁজতেছে হু হ্যাভ আ ব্যাচেলর্স ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স, যাদের হচ্ছে ব্যাচেলর ডিগ্রি লাগবে। দ্যাট মিনস বিএ, বিএ হচ্ছে ব্যাচেলর অফ আর্টস, তাহলে এখানে ব্যাচেলর অফ আর্টস মানে অনার্স থাকলেও হবে, অথবা ব্যাচেলর ডিগ্রি জেনারেল ডিগ্রি থাকলেও হবে কম্পিউটারের উপরে বা কম্পিউটার সায়েন্সের উপরে। অ্যাটলিস্ট 3 years অফ এক্সপেরিয়েন্স ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট, এবং সর্বনিম্ন সফটওয়্যার ডেভেলপমেন্টে সে 3 বছরে কাজ করেছে। তাহলে এখন খেয়াল করেন, আপনি যখন সিভিটা সাবমিট করবেন, তখন আপনার এক্সপেরিয়েন্স আছে 2.5 years, 2.5 বছরের আছে, এক্সপেরিয়েন্স আছে। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ওইটা সাবমিট করা যাবে না। না। সাবমিট করা মাত্রই আপনার ওটাকে রিজেক্ট করে দিবে, যে আমি তো চেয়েছি 3। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে কি হয় জানেন? বাংলাদেশে কোনো এক্সপেরিয়েন্স নাই, বিভিন্ন কোম্পানির সনদ টনদ বানায়, বিশাল 10 বছরের এক্সপেরিয়েন্স বানায় রাখছে, পুরোটাই ভুয়া এবং মিথ্যার উপর প্রতিষ্ঠিত। পারছে এই কোম্পানিগুলো অধিকাংশই, মানে ওটা যেখানে যা চায় ও 10 বছর চলে 10 বছর দেয়, যা চাইবে তাই। আর এই কোম্পানিগুলোও জানে যে আমরা এগুলো ভুয়া সব চাই। আবার কিছু ভালো ভালো কোম্পানি আছে, ভালো ভালো মানুষ কিনে এবং হেলদি স্যালারি দেয়, এত বেশি স্যালারি দেয় যে গভর্নমেন্ট জব তার ধারে কাছে যেতে পারবে। আচ্ছা, এরপরে আসেন ইউর এক্সপিরিয়েন্স ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট। দ্য আইডিয়া ক্যান্ডিডেট শুড বি প্রফিসিয়েন্ট ইন মাল্টিপল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই যে কিছুক্ষণ আগে আমরা যেটা আলোচনা করলাম, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে তার জন্য দক্ষতা থাকে। মাল্টিপল, দেখেন আমি আপনাদের বলেছিলাম শুধু পাইথন শিখতে, বাট এখানে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাকে তো হচ্ছে এমন হতে পারে যে মোবাইল অ্যাপস বানাতে হতে পারে। তো মোবাইল অ্যাপস এর জন্য তো জাভাটা খুব সবচেয়ে বেটার ল্যাঙ্গুয়েজ, বা সি প্লাসটা সবচেয়ে বেশি বেটার ল্যাঙ্গুয়েজ। আর বড় বড় সফটওয়্যার বানানোর ক্ষেত্রে আপনার হচ্ছে পাইথনের প্রয়োজন। তো ওরা যেটা চাচ্ছে সেটাই আমরা লিখবো। হ্যাভ আ স্ট্রং, আচ্ছা এটা শুধু শুধু শিখার জন্য শিখেন না, পরীক্ষা মার্কস পেতে হবে তা না। জীবনে কিভাবে কেরিয়ার ডেভেলপ করতে হয়, সবাই যে গভর্নমেন্ট জবে যাবেন বা সবাই যে 30 সালের পরে জব পাবেন এমন কোনো নিশ্চয়তা নাই। এখন হচ্ছে বেকারের সংখ্যা হচ্ছে 27 থেকে 35 লাখ, তখন হবে হচ্ছে আপনারা যখন চাকরি করবেন ততক্ষণে কোটির কাছাকাছি চলে যাবে। তো কোথায় যে মারামারি করবেন বলেন? এই জন্য এখন থেকে স্কিলফুল হন, আর প্রত্যেকটা ছেলে মেয়ে আমার যে কোনো একটা সফটওয়্যারের উপরে বা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে এখন থেকে টার্গেট করেন,
আপনাকে বেস্ট এখন থেকে আপনি টুকটাক করে শিখবেন। আপনার আম্মুকে বলেন ওই রিলেটেড বই কিনে নিয়ে আসে দিবে, ঠিক আছে? ইউটিউবে সার্চ দেন, হাজার হাজার চ্যাট জিপিটি কে বলেন, এআই কে বলেন যে এইটা আমি শিখতে চাই, এইটার জন্য আমাকে একটা কোর্স প্ল্যান করে দাও, আপনাকে কোর্স প্ল্যান করে দিবে। বুঝা গেছে? আচ্ছা, এরপরে আসেন যে জিনিসটি বলেছে, অ্যান্ড হ্যাভ আ স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালস। প্রিন্সিপাল প্রিন্সিপাল মানে কি রে, কে বলতে পারবেন? একটু তাড়াতাড়ি বলেন, সময় শেষ। প্রধান শিক্ষক প্রিন্সিপাল মানে? আচ্ছা আমি বলে দিই, এক প্রিন্সিপাল হচ্ছে কলেজের অধ্যক্ষ, ওটা হচ্ছে পিএএল, আর এটা পিএলই, এটা হচ্ছে রীতিনীতি বা নিয়ম কানুন। ওকে, ইফ ইউ হ্যাভ, এই সেম ভাবে আপনাদের প্রশ্ন করা হবে। দেখেন এখানে যে প্রশ্নগুলো আছে এইভাবে সব সেম প্যাটার্নে প্রশ্ন করবে আপনাদের স্যার। ইফ ইউ বিলিভ ইউ আর সুইটেবল ক্যান্ডিডেট ফর দিস পজিশন, তুমি যদি বিশ্বাস করো যে এই পজিশনের জন্য তুমি যথেষ্ট, রাইট এ সিভি ফর দ্য জব, ওই জবের জন্য লিখো। দ্য ফলোইং পয়েন্টস মাস্ট বি মেনশনড ইন ইউর সিভি, তোমার সিভিতে এই পয়েন্টস গুলো অবশ্যই থাকতে হবে। বুঝতে পেরেছেন? আমরা যেটা ওভারঅল থিম পড়লাম সেটা তো পড়লামই, এর বাইরেও আপনাকে এইভাবে বলতে পারে যে এই জিনিসগুলো আপনার অবশ্যই থাকতে হবে। সেটা হচ্ছে ক্রিয়েট আ হেডার উইথ কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার সাথে যেন যোগাযোগ করা যায়, শুরুতে কন্ট্যাক্ট ইনফরমেশনটা থাকবে এইরকম হেডার বলা হচ্ছে। হেডার এবং ফুটার, হেডার হচ্ছে কোনো পেজের উপরের অংশ, আর ফুটার হচ্ছে কোনো পেজের নিচের অংশ, ঠিক আছে? সেটাকে ফুটার বলা হয়, এটা মাইক্রোসফটের ভাষায় আর কি। এরপরে আসেন ইনক্লুড ক্যারিয়ার অবজেক্টিভস, এই যে দেখেন ক্যারিয়ার অবজেক্টিভ আমি দিয়েছি। তারপরে আসেন প্রোভাইড এডুকেশনাল ডিটেলস, শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত। প্রোভাইড ইউর রেলেভেন্ট স্কিল, যেই জবের জন্য আপনি অ্যাপ্লাই করছেন ওই রিলেটেড আর কি স্কিলের দরকার আছে সেটা। যেমন আপনি সব জায়গায় দিতে পারবেন, আই এম এ গুড প্রেজেন্টার, আই স্পিক ইন ইংলিশ, অ্যারাবিক অ্যান্ড বোথ, বাংলা অ্যান্ড ইংলিশ, এটা কমন থাকতেই হবে। ডেসক্রাইব ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড পার্সোনাল অ্যাট্রিবিউটস, তোমার অবদান কি, তুমি কি পারো, ইত্যাদি বিষয়গুলো। দেখুন আমরা একটা স্যাম্পল কপি দেখে নেই। আচ্ছা, এই পিডিএফটা আপনি পেয়ে যাবেন কিছুক্ষণ পরে, তারপরে এইটার আদলে একটা হোমওয়ার্ক পাবেন। আচ্ছা কিছুক্ষণ মানে 11টার পরে পাবেন, আমি 11টার দিকে আরেকটা পরে শেষ করব। তারপরে হোমওয়ার্কটা দিয়ে দিব, জাস্ট আপনি জীবনে একটাই শিখবেন সিভি, বুঝতে পেরেছেন? সিভি শিখবেন একটাই, প্রয়োজনে আপনি দুই একটা ওয়ার্ড চেঞ্জ করবেন। দেখেন এখানে হচ্ছে আমি ঠিকানা দিয়েছি, আপনাদের যার ঠিকানা সেটাই দিবেন। এটা একটা বাইরের টেক্সাসের ঠিকানা দেওয়া আছে, আপনার ইমেল অ্যাড্রেসটা এইভাবে দিবেন। জাস্ট একটা এক্সাম্পল স্বরূপ দেওয়া হয়েছে ফোন নাম্বার। তো এই ক্ষেত্রে কি আমি যেটা দিয়েছি এটা ব্যবহার করবেন নাকি আপনারা কি ব্যবহার করবেন বলেন তো? এখানে কি ব্যবহার করবেন? স্যার একটা দুইটা রিজিট দিয়ে হচ্ছে 8%। হ্যাঁ ওভাবে দিতে পারেন, অথবা শুরুতে +880, এটা হচ্ছে বাংলাদেশের কোড, এই কোডটা ব্যবহার করবেন, ঠিক আছে? এক্সপেরিয়েন্স সফটওয়্যার ডেভেলপিং উইথ আ ব্যাচেলর্স ডিগ্রি ইন কম্পিউটার অ্যান্ড ওভারঅল 3 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট, ঠিক আছে? এইভাবে 3 বছর আমার অভিজ্ঞতা আছে, কম্পিউটারের উপরে ব্যাচেলর ডিগ্রি নিয়েছে, ওই যে ভাষাটা ওখানে ব্যবহার করেছে বিজ্ঞাপনে, এই জায়গায় এই ভাষাটাকে আপনি কপি করবেন। Seeking to leverage my skills in programming and software engineer at the tech innovators to contribute to the innovative technology situation, মানে এই কোম্পানিতে আমি আগ্রহী, আমার যেহেতু এই জিনিসগুলো জানা আছে, আমি এই কোম্পানিতে কাজ করতে চাই। এই প্যাটার্নে আপনাকে জাস্ট একটা ক্যারিয়ার অবজেক্টিভ লিখতে হবে যে আমার 3 বছরের অভিজ্ঞতা আছে, আপনারা যে ক্রাইটেরিয়া গুলো চেয়েছিলেন সেটার আলোকে। সংক্ষেপে, একেবারে সংক্ষেপে অ্যান্সার ব্যবহার করেছে না, আপনিও তাই করবেন। আচ্ছা, এডুকেশন কোয়ালিফিকেশন লেখার ক্ষেত্রে এই ফরম্যাটটা ব্যবহার করবেন, এটা হচ্ছে স্মার্ট ফরম্যাট, আর এটা হচ্ছে ওল্ড ফরম্যাট। যেমন এসএসসি এইচএসসি বিভাগগুলো দিবেন, পয়েন্টগুলো দিবেন, কি কি পেয়েছেন এভাবে দিবেন। এখানে হচ্ছে ইংরেজি দেওয়া আছে, যেহেতু এটা কম্পিউটার সায়েন্স চেয়েছে তাহলে সাবজেক্ট কি দিতে হবে? কম্পিউটার সায়েন্স দিতে হবে। যদি বাংলা চাই বাংলা দিতে হবে, ইংরেজি চাই ইংরেজি দিতে হবে। বুঝা গেছে বিষয়টা? জি হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, এটা হচ্ছে ওল্ড ফরম্যাট, আর নিউ ফরম্যাট হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স XYZ ইউনিভার্সিটি 2018, ঠিক আছে? এটা বিএটা দিলেন, তার উপরে হয়তো এমএটা থাকবে, এমএ যদি কেউ করে থাকেন সেটা করবেন, ঠিক আছে? তারপরে এটা আমরা এখানে দিলাম, তারপরে এইচএসসিটা দিবেন, এইচএসসি, মানে দুই ফরম্যাটে আপনি লিখতে পারেন। এখন কোন ফরম্যাটটা আপনি ব্যবহার করবেন, এই উপরে এই ফরম্যাটটা নাকি এই ওল্ড ভার্সনটা বলেন? স্যার আমাদের স্কুলের স্যাররা বলছে ওল্ড ভার্সনটা ইউজ করতে। গুড, আমি জানি সেটা বলবে বাকিদের। আচ্ছা, এই ভার্সনটা ইউজ করলে আচ্ছা আমি বলে দিচ্ছি, এই ভার্সনটা ইউজ করলে শিক্ষকেরা বুঝবে না, কারণ এখন যারা শিক্ষকতায় আছে
উনি এই ভার্সনটার সাথে অভ্যস্ত নন, এটা বুঝতে হবে। কিন্তু ইনি ওল্ড ভার্সনের সাথে অভ্যস্ত, অতএব ওল্ডটাই ব্যবহার করবেন। আর আপনার বেটার ক্যারিয়ারের জন্য 10 বছর পরে এই আপডেট ভার্সনটা ব্যবহার করবেন। ঠিক আছে? রেলিভেন্ট স্কিলস, প্রফিসিয়েন্ট ইন পাইথন, জাভা প্লাস সি প্লাস প্লাস, এটা আমি জানি, যার যেটা জানেন সেটাই। এগুলো কমন কিছু জেনে রাখবেন। এরপর আগামী দিন যেটা আমি আপনাদের হোমওয়ার্কের জন্য দিব, এখনই বলে দেই, যে কোনো একটা প্রতিষ্ঠানে ইংরেজির শিক্ষক হিসাবে আপনাকে নিয়োগ দিবে, এইটার উপরে একটা আপনি সিভি তৈরি করুন। স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালস অ্যান্ড পার্টিসিপেটস, ওই যে সফটওয়্যার, ওটা সম্পর্কে আমি বিস্তারিত জানি। তাহলে ইংরেজি টিচারের ক্ষেত্রে কি বলবেন, যে আই ডিল দ্য ক্লাস ভেরি এফিসিয়েন্টলি, ক্লাসটা আমি খুব ভালোভাবে করাতে পারি। এই একই প্রসেসে আপনাকে আগাতে হবে। আর কম্পিউটার অথবা দুটা সিভি আপনাকে খুবই ভালো শিখতে হবে, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার, আর আরেকটা হচ্ছে কম্পিউটার সম্পর্কে দক্ষতা সম্পর্কিত যে কোনো। স্যার কম্পিউটার অপারেটর। হ্যাঁ, অপারেটর, এগুলো দিয়ে দিবেন সব কমন। আচ্ছা, এই জিনিসগুলো এক্সিলেন্ট প্রবলেম সলভিং অ্যান্ড অ্যানালিটিক্যাল স্কিল আছে আমাদের, এগুলো কিন্তু আমরা আলোচনা করে আসছি। এক্সপিরিয়েন্স উইথ এজিল মেথোলজিস, এগুলো দরকার নেই। খুব ভারী ভারী জিনিসের মানে প্রবলেম সলভিং আপনি করতে পারেন, সেই বিষয়গুলো বলা হচ্ছে। পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড অ্যাট্রিবিউটস, স্ট্রং ওয়ার্ক ইথিক, মানে কাজের প্রতি আমার খুব নীতিগত ডেডিকেশন, এই যে শব্দটা পেয়ে গেছি, ডেডিকেশন। ডেলিভারিং হাই কোয়ালিটি ওয়ার্ক, ভালো কাজ আমি করতে পারি, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো পড়বেন। অ্যাবিলিটি টু ওয়ার্ক দ্য অয়েল বোথ ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড টার্ম এনভায়রনমেন্ট, যে কোনো পরিবেশে আমি কাজ করতে পারি। প্যাশনেট অ্যাবাউট কন্টিনিউয়াস লার্নিং অ্যান্ড স্টেইং আপডেট উইথ ইন্ডাস্ট্রি ট্রেন্ডস, ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজগুলো করতে হয়। আচ্ছা শুনেন, এখানে একটু ইনফরমেশন মানে আমার কপি করতে ভুলে গেছি। আমি পরে যখন আপনাদের শীটটা দিয়ে দেবো, পুরো দিয়ে দেবো না, এগুলোই তো চাইছে না। ঠিক আছে, দেখেন আমরা হচ্ছে থিওরিতে আরো বেশি শিখেছিলাম, তাই না? থিওরিতে যখন শিখলাম তখন আরো বেশি রেফারেন্স শিখেছি, বাট এখানে কি রেফারেন্স চেয়েছে? না। তাহলে রেফারেন্স দিব না। ননি এই পয়েন্টটি 1 2 3 4 5, এই 5টি পয়েন্টের আলোকে আপনাকে লিখতে হবে। বুঝতে পারছেন? জাস্ট এইটুকুই হবে, এইটুকুই হবে আপনার, এর বেশি না। তারপর আমি মডেলটা আপনাদের দিয়ে দিচ্ছি, আশা রাখি আপনাদের সমস্যা হবে না। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন।